এই এক দফার ঘোষণা কিন্তু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই 16 জুলাই দিয়েছিল। আমি আমার সাহসের জায়গাটা কাঁধে নিয়েছিলাম আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের যেই আকাঙ্ক্ষা এক দফার ঘোষণা সেটাকে বুকে ধারণ করে আমরা চেয়েছি নাহিদ ইসলাম যে এক দফার চূড়ান্ত ঘোষণাটা 3 তারিখে শহীদ মিনারে দিয়েছেন সেটার চূড়ান্ত পরিণত করার জন্য আমরা শুধু আমাদের দায়িত্বটুকু কাঁধে নিয়ে নিয়েছি, বাকিটা সাধারণ আপামর ছাত্র জনতাই করে দিয়েছেন। আমরা জানতে পারি 19 জুলাই রাতে সমন্বয়কদের একটা অংশ আন্দোলনকে সরকারের কাছে বিক্রি করে দিয়েছে। এই আন্দোলনে যদি কেউ মাস্টারমাইন্ড থেকে থাকে আমি বলবো সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের যত শহীদ সহযোদ্ধা আছে এবং যত আহত সহযোদ্ধা আছে তারা। 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রামপুরা বনশ্রীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় নেতৃত্ব দিয়েছিলেন এক যুবক। তারপর দীর্ঘদিন ধরে তিনি মিডিয়ায় কোনো আলোচনায় ছিলেন না, তিনি কখনো তার কৃতিত্ব দাবি করেননি। আমরা পেয়েছি সেই যুবককে, যিনি বর্তমানে রাজনীতি করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা কথা বলতে চাই আজিজুল হক জীবনের সঙ্গে। আমরা জানতে পারি 19 জুলাই রাতে সমন্বয়কদের একটা অংশ আন্দোলনকে সরকারের কাছে বিক্রি করে দিয়েছে। সার্জিস, তারপরে হাসনাত আবদুল্লাহ, এরা দুইজন সম্ভবত সাথে আরেকজন ছিলেন। তাদের এই ভিডিও বার্তাটা আমাদের চোখে আসে, কিন্তু আমরা হতাশ ছিলাম। বাট আমরা ডিটারমাইন্ড ছিলাম যে না, এই আন্দোলন দুইজন বা একজনের বক্তব্যে আসলে চেঞ্জ হবে না। এবং সেটা পরবর্তীতে সমন্বয়কদের মধ্যে আরেকটা অংশ কিন্তু তারা তাদের সেই দায়িত্বটা কাঁধে তুলে নেয়। হান্নান মাসুদরাও ছিলেন সেখানে, আব্দুল কাদের এবং মাইন সরকার সহ আরেকজন ছিলেন। তো তার ধারাবাহিকতা কিন্তু আমরা 23 তারিখ পর্যন্ত সেখানে অবস্থান নিই। 23 তারিখের পরে আমাদের আসলে অবস্থান থাকে না, কারণ যৌথ বাহিনী আমাদের সবাইকে রাস্তা থেকে সরিয়ে দেয়। এই মিছিল সহকারে তখন শাহবাগে আসে। আমার সাথে ছিলেন পুরো সময়টা আখতারুজ্জামান বাচ্চু ভাই ওই অটোরিকশাতে। আর যে ছেলেটা এই অটোরিকশাতে ছিলেন তার সকাল থেকে সে ছিল সাথে, তাকে নিয়ে যাই। আমরা শাহবাগ পর্যন্ত যাই 2:15, কারণ 1.5 ঘন্টা লেগেছে এইটুকু আসতে। যাওয়ার পর আমরা জানতে পারি ফেসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এ ব্লক শান্তা টাওয়ারের ঠিক সামনের অংশে সেনাবাহিনীর ব্যারিকেড ছিল। তো সেইখানে গিয়ে তারা আমাদেরকে হ্যান্ডমাইকে নিষেধ করছিল সামনে আগে। তো আমি সামনে গিয়ে কথা বলি তখন তাদের হয়ে। আমি তাদেরকে বলি যে আমাদের এখানে কেউ স্টে করবে না, আমরা আসলে গুলির পরোয়া করি না, আপনাদের সন্তান হিসেবে কেউ না কেউ আছে, হয় গুলি করবেন লাশ পড়বে, না হলে আমাদের রাস্তা ছেড়ে দিবেন, আপনারা কোন পক্ষে সেটা বিবেচনা করুন। তারা আমাদের কাছ থেকে কিছু সময় চায়। আমি তখন শর্ত জুড়ে যাই, স্টেশনের সামনে গোলাগুলি যদি বন্ধ করেন তাহলে আমরা আধা ঘন্টা স্টে করব, এবং তারা সেটা করিয়েছিল। পরবর্তীতে আমরা আধা ঘন্টা পরে যখন আসি আবার সময় ক্ষেপণ করতে চেয়েছিল। আমার যেটা মনে হয় আর্মি চিফ যেহেতু জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন সেজন্য আমাদেরকে স্টে করাতে চেয়েছিল। ওই সময় আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ের সাথে আমার সরাসরি পরিচয়। উনি তখন আসছিল, যেহেতু আমি কথা বলছি অভিভাবক হিসেবে 2-3 জন এসেছিলেন। ডিফেন্সের সাবেক একজন ব্যক্তিও পরিচয় দিয়ে এসেছিলেন যিনি আমাদের হয়ে কথা বলছিলেন। তখন কিন্তু আমরা আর আধা ঘন্টার মতো আমরা সর্বোচ্চ 12টা পর্যন্ত এখানে স্টে করি। তখন লাস্ট ওনাদেরকে আমরা ওয়ার্নিং দিই, হয় আপনারা রাস্তা ছেড়ে দিবেন, না হলে গুলি করবেন। প্রথম গুলিটা আমার বুকে করলো, আমরা কেউ এখানে দাঁড়াবো না। তারা আমাদের পরিস্থিতি আজ করতে পারে, পরবর্তীতে বলে যে না ঠিক আছে, আপনারা কোনো জনগণের কোনো জানমালের ক্ষতি করবেন না, কোনো দোকানপাট ভাঙচুর করবেন না। আমি কথা দিই যে আমাদের শত্রু জনগণ না, আমাদের মূল উদ্দেশ্য গণভবন ঘেরাও করা, ফেসিস্ট খুনি হাসিনাকে আটক করা। আমরাই বনশ্রী থেকে সর্বপ্রথম মিছিল সহকারে হাইকোর্টে আসি, এবং আমি আমার নেতৃত্বে হয়তোবা সংখ্যাটা কম ছিল, 40-50 জন। আমরা স্লোগানে মুখরিত প্রতিটা জাতীয় দৈনিক তখন লাইভ করেছিল। পরবর্তীতে হান্নান মাসুদরা সহ কয়েকজন আসে, আস্তে আস্তে তো সাদিক ক্যামরা আসে, হাসনাত আবদুল্লাহরা আসে, এবং প্রথম দিকে আমার হ্যান্ডমেকে তারা কথা বলে। আমি যখন দেখেছি যে জাতির উদ্দেশ্যে কথা বলছে, কারণ তারা পপুলার ফেস ছিল, তাদের কথাটা জাতি সেইভাবে নিত, কথা বলি। তারপরে চূড়ান্ত ঘোষণা দিয়ে কিন্তু তারা মিছিল সহকারে মেইন রোডে আসার সময় আমরা পল্টন চলে যাই। আমি আমার সাহসের জায়গাটা কাঁধে নিয়েছিলাম আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের যেই আকাঙ্ক্ষা এক দফার ঘোষণা সেটাকে বুকে ধারণ করে আমরা চেয়েছি নাহিদ ইসলাম যে এক দফার চূড়ান্ত ঘোষণাটা 3 তারিখে শহীদ মিনারে দিয়েছেন সেটার চূড়ান্ত পরিণত করার জন্য আমরা শুধু আমাদের দায়িত্বটুকু কাঁধে নিয়ে নিয়েছি, বাকিটা সাধারণ আপামর ছাত্র জনতাই করে দিয়েছেন। তো আমরা আমাদের জায়গায় একটাই চাওয়া, পরিবর্তনটা সবার মাধ্যমে হয়েছে, এটা ক্রেডিট ভাগাভাগির জায়গায় না গিয়ে আমরা যদি একটা পরিবর্তিত বাংলাদেশ করতে চাই, যেহেতু জনগণ তাদের ভোটের মাধ্যমে ম্যান্ডেট দিয়েছেন জনাব তারেক রহমানকে, ওনার হাতকে শক্তিশালী করলে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ দেখতে পাবো। এই আন্দোলনে যদি কেউ মাস্টারমাইন্ড থেকে থাকে আমি বলবো সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের যত শহীদ সহযোদ্ধা আছে এবং যত আহত সহযোদ্ধা আছে তারা, কারণ তাদের এই রক্তের উপরেই কিন্তু ভিত্তি করে আমরা আন্দোলনকে এইভাবে সংগঠিত করেছিলাম। কারণ দেখেন প্রতিটা শ্রেণী পেশার লোকজন কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। রিক্সা চালক আমি যার কথা বললাম, তারপরে শ্রমিকরা, টং দোকানদার, চায়ের দোকানদার, আমার এখনো অনেকের সাথে যোগাযোগ হয়। ওই অঞ্চলের সবার সাথে আমার সেই কানেক্টিভিটিটা হয়েছে। তো সবাই কেন নেমে এসেছিল, কারণ তারা যখন এই লাশগুলো দেখেছিল তারা ফিল করেছিল এই আন্দোলনটা তাদের, কারণ তাদের সন্তানের লাশ তারা দেখেছে, তাদের আত্মীয় স্বজনের লাশ দেখেছে, তাদের আত্মীয় স্বজনকে চোখ হারাতে দেখেছে, অঙ্গহানি হতে দেখেছে। তখন মনে করেছে না, এই ফেসিস্টকে আর বাংলাদেশে টিকে থাকতে দেওয়া যাবে না। তো সেই জায়গা থেকে বলবো আসলে এইটার ক্রেডিট দাবি করার জন্য অনেকে অনেকভাবে আসবে, অনেকে অনেক কথা বলবে, বাট বিষয়টা হচ্ছে সবারই কন্ট্রিবিউশন ছিল, কারো কম বা কারো বেশি,
কিন্তু আপনি কাউকে এককভাবে না মাস্টার মাইন্ড বলতে পারবেন না কাউকে একক কৃতিত্ব দিতে পারবেন। আপনি জানেন আব্দুল কাদের কিন্তু তার একটা স্ট্র্যাটেজিও বলেছেন যে এক দফার ঘোষণা নিয়েও কিন্তু তাদের সমন্বয়কদের মধ্যে একটা দোনাচলন ছিল এবং সেটা নিয়েও ঘোষণা নিয়েও এক ধরনের ছিল। কিন্তু যাই হোক দিন শেষে একটা নিরপেক্ষ ফেজ থেকে কিন্তু এক দফার ঘোষণাটা হওয়া উচিত ছিল বিধে কিন্তু নাহিদ ইসলামের মাধ্যমে ঘোষণাটা আমরাও চেয়েছি। বাট আপনি জানেন এই এক দফার ঘোষণা কিন্তু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই 16 জুলাই দিয়েছিল, কিন্তু এটা সার্বজনীন কে নিয়েছে কে না নিয়েছে আমি সেই তর্কে যাব না, বাট আমরা কিন্তু ওনাকে ধারণ করেছি এবং সেই জন্য কিন্তু নিজেদের আইডেন্টিটি রিভিল জানা সত্ত্বেও এসেছি। গুম হয়েছিলাম, আগে মামলা ছিল, রাজনৈতিক পরিচয় জানা সত্ত্বেও সামনের সারিতে ছিলাম, কিন্তু কৃতিত্বটা শুধুমাত্র শহীদ এবং আহতদের। 4 তারিখ ছিল ঢাকার আমি মনে করি 19 জুলাইয়ের পরে সব থেকে রক্তক্ষয়ী দিন, যেদিন একাধিক লাশ পড়েছিল। আমরা জমায়েত হই, কিন্তু ওই দিন আমরা একটু দেরিতে জমায়েত হতে পারি কারণ মেসেঞ্জার গ্রুপগুলো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দিয়েছিলাম, বাট আমার বের হতে একটু দেরি হয়ে গেছিলো সেদিন। আমি 11টার দিকে বের হয়েছি, তো দেখলাম যে ওই অঞ্চলে আমি তো অটো রিক্সায় ঘুরতাম, তো কেউ যখন বের হচ্ছে না আমার তখন আমাদের ছাত্রদলের আরেকজন জয়েন্ট সেক্রেটারি হাসানুর রহমান তার সাথে কথা হয়, যেহেতু আমরা নিজেরা কয়েকজন কথা বলতাম, দেওয়ান পলাশ আছে আরেকজন জয়েন্ট সেক্রেটারি, নূরে আলম আছেন আরেকজন জয়েন্ট সেক্রেটারি, তাদের সাথে আমি ফোনে হলো যোগাযোগটা করতাম বাসা থেকে বের হওয়ার পর। তো তার সাথে কথা হয় এবং আমাদের যুবদলের আরেকজন নেতা, উনি হচ্ছেন পল্টন থানা যুবদলের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন আরিফ ভাই, ওনার সাথেও 3 তারিখ থেকে আমি 2 তারিখ থেকে যুক্ত। 2 তারিখ অভিভাবকদের মধ্যে উনি একজন ছিলেন, বাট ওনার রাজনৈতিক পরিচয়টা আমি 4 তারিখ জানতে পারি। তো উনি, আমি এবং হাসান বলতে পারেন একক সিদ্ধান্তে, হাসানের পরামর্শই যে বলছিল যেহেতু অবরোধ ছিল, আমরা রাস্তা ব্যারিকেড না করলে আসলে অসহযোগ আন্দোলন বা অবরোধটা হচ্ছে না, তখন কিন্তু একটা আলিফ বাসকে আমরা রাস্তায় আড়াআড়ি বন্ধ করে তার চাবিটা নিয়ে নেই, ওইটার ছবি তুলে কিন্তু গ্রুপগুলোতে মেসেজ দিই যে আমরা এখানে অবস্থান করছি, তোমরা সবাই চলে আসো। তখন আস্তে আস্তে কিন্তু সবাই জড়ো হয় এবং একটা বৃহৎ মিছিল নিয়ে আমরা মেন রোডে যাই। আধা ঘন্টা ওখানে স্টে করার পর আস্তে আস্তে অনেকেই চলে আসে। ওই জমায়েতটা কিন্তু একটা সময় আমি বলবো ঢাকার সর্ববৃহৎ, আমি দায়িত্ব নিয়ে বলি প্রায় 50,000-এর কম হবে না যে মানুষজন যুক্ত হয়েছিল। তো সেইখান থেকে কিন্তু আমরা হঠাৎ সিদ্ধান্ত আসি, যেহেতু সামনেই বেটার লাইফ হসপিটালের উল্টা পাশে ছাত্রলীগ যুবলীগ কিন্তু তারা অবস্থান নিয়েছিল চেয়ারের মাধ্যমে এবং তারা খিচুড়ি রান্না করছিল। ইনস্ট্যান্ট আমি হ্যান্ডমাইকে সবাইকে ঘোষণা দিই যে আমরা তাদেরকে প্রতিহত করব এবং রাস্তার ডিভাইডারের যেই পাইপগুলো ছিল এগুলো কিন্তু আমরা ভেঙে ফেলি, দেখা থেকে অনেকেই নিয়ে যায়, আমরা তাদের ধাওয়া দিয়ে বিতাড়িত করি এবং তাদের চেয়ারগুলো ভেঙে ফেলি, খাবারগুলো কিন্তু ফেলে দেওয়া হয়। পরবর্তীতে ওইখান থেকে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেই যে না আমরা এখন শাহবাগ অভিমুখে মার্চ করবো, বাট যেহেতু আমার সাথে তখন ডিভাইস থাকতো না, আমাদের সাথে কয়েকজন বলছিল যে না বাংলা মোটরে তখনও গোলাগুলি হচ্ছে, তখন সিদ্ধান্ত নিই না শাহবাগ যাব না, আমরা আগে বাংলা মোটর যাব। যেই সিদ্ধান্ত সেই কাজ, সামনের যে অটো রিক্সাটা সেটাতে আরিফ ভাই আমার সাথে ছিলেন, আমি সবাইকে মার্চ করে আমরা ফর্ম করেছিলাম যাদের হাতে লাঠি আছে বা কোনো কিছু আছে যেটাতে প্রতিহত করতে পারবে এবং তাদেরকে সামনের 3টা লেয়ারে, প্রায় প্রতিটা লেয়ারে 50 জনের মতো হবে কারণ রাস্তার বড় ছিল, তাদের পিছনে ছিল আমাদের নারী নেত্রীরা, ঠিক তার পিছনের মিছিলটাই ছিল আকরামুল হাসান মিন্টু ভাই, ইকবাল হোসেন শ্যামল ভাইরা সহ আখতারুজ্জামান বাচ্চু ভাইরা, ওনারা ছিলেন এই মিছিলটাতে। এবং সেই মিছিল সহকারে মৌচাক আসার পর কিন্তু আমরা বাংলা মোটরে আগের দিন 3 তারিখে কিন্তু আমরা কাকরাইল হয়ে গিয়েছি, ওইখান থেকে আমি সিদ্ধান্ত নিই না আমরা মগবাজার হয়ে বাংলা মোটরে ঢুকবো। বৃহৎ মিছিল নিয়ে কিন্তু বাংলা মোটর আসি, বাংলা মোটরে বাকি যারা ছিল আন্দোলনকারী তারা কিন্তু আমাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানায় এবং তখন কিন্তু বাংলা মোটরে আমাদের সামনে কয়েকটা লাশ পড়েছিল, স্নাইপারের গুলিই ছিল বেশি, কারণ আমরা দেখতেছিলাম না কোন দিক থেকে, কারণ গুলিটা কিন্তু স্ট্রেট আসতো না, অ্যাঙ্গেলে আসতো, আমাদের মনে হচ্ছে আশেপাশে কোনো বিল্ডিং অবস্থান করছে। আমরা ওইখানে 4টা 4:30টার মতো অবস্থান করি, আমার সাথের একজন সহযোদ্ধার মাথার খুলি ব্যাত করে কিন্তু তার মগজ বেরিয়ে আসে, যেটা হাতে নিয়েও ছবি তোলা হয়েছে, আরিফ ভাই নিজের হাতে নিয়ে নেয়। তো পরবর্তীতে আমাদের মনে হলো যে না এখান থেকে আস্তে আস্তে জমায়েত কমতেছে, যে আমাদের শাহবাগে যাওয়া দরকার। শাহবাগে যাওয়ার সময় ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে দেখলাম 500-700 জনের মতো আছে, পুলিশ ডিবি কার্যালয়ের সামনে থেকে আস্তে আস্তে এগোচ্ছে। ওইখানে আমি একাধিকবার হ্যান্ডমাইকে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি। ওইখানে আমাদের ছাত্রদলের আরেকজন জয়েন্ট সেক্রেটারি ঢাকা কলেজের সাদাত হোসেন মানিক, তার সাথে দেখা হয়। পরবর্তীতে যখন মনে হচ্ছে যে না কথা শুনছেন, আমি বাংলা মোটর থেকে ওই ইন্টারকন্টিনেন্টালে আসি, ওইখান থেকে চলে যাই শাহবাগ। শাহবাগ যখন আসি আনুমানিক 5টার মতো বাজে, আমি বারডেম এবং পিজি হাসপাতালের ঠিক মাঝের যে ডিভাইডার, ওইখানে আমি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারি শিপন এবং সাহসকে তাদের অনুসারী সব 20-25 জনকে নিয়ে দাঁড়ানো অবস্থায় দেখতে পাই। বাট ওইখানে গণজমাতের সর্বোচ্চ ছিল 400 থেকে 500 জন। যখন জিজ্ঞেস করি বাকি লোকজন কোথায় গেছে, তখন তারা বলে কেন্দ্রীয় কর্মসূচি স্থগিত করে সমন্বয়করা মাত্রই এখান থেকে চলে গেছে। তখন তাদেরকে আমি বিস্তারিত বলি যে ওইখানে গোলাগুলি হচ্ছে এবং ডিবি কার্যালয়ের সামনে থেকে পুলিশ আসছে। তারা তখন বলে যে ভাই বড় জমায়েতটা টিএসসির দিকে গিয়েছে। আমি ওখান থেকে একটা অটো রিক্সা নিয়ে চলে যাই টিএসসিতে, গিয়ে জানতে পারি যে না তারা বড় মিছিলটা নিয়ে আসছে শহীদ মিনারে। শহীদ মিনারে এসে আমি মনে হয় 5-7 হাজার লোকের জমায়েত দেখতে পাই এবং সবার অবস্থান মূলত ছিল ওই যে বেদিটা আছে, বেদিটার ঠিক নিচে সবাই গুল করে জটলা পেকে আছে।
তখন আমি হ্যান্ডমাইকে বলে রাস্তা ফাঁকা করে ভিতরে গিয়ে দেখি আমাদের 4 জন সহযোদ্ধা শহীদের লাশ, যাদেরকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। তখন সবার উদ্দেশ্যে আমি কথা বলি 2 মিনিট, যে আমরা যদি তাদের শোকে এখানে বসে থাকি, আমাদের সহযোদ্ধারা আরো 40 জন হয়তো বা ওইখানে লাশ হবে। আমাদের উচিত এই 5-7 হাজার লোক নিয়ে ওইখানে অবস্থান নেওয়া, কারণ ওইখানে জনগণ কিন্তু সরে গিয়েছে। সবাই কনভিন্স হয়, তখন এখান থেকে মিছিল সহকারে আমরা টিএসসি হয়ে শহীদ মিনার থেকে বের হয়ে আমরা শাহবাগ চলে যাই। 5 আগস্টই মূলত মাহেন্দ্রক্ষণ, যেটা ছিল সব থেকে আমাদের জন্য চ্যালেঞ্জিং, সবাইকে রাস্তায় নামানো, কারণ ইন্টারনেট বন্ধ ছিল। আমি সকাল 7টার দিকে যখন ওয়াইফাই কানেকশনে ছিলাম, আমি একটা মেসেজ দিয়ে বাসা থেকে বের হওয়ার ফেসবুকে একটা পোস্ট করে যে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই, এবং আমি সবাইকে বলি যে আমি বেরোচ্ছি এই মুক্তির মিছিলে, জানি না আমি বেঁচে ফিরবো কিনা, তবে আমি এটা জানি এই মুক্তির মিছিল জয়ী না হয়ে ঘরে ফিরবে না। সেই স্ট্যাটাসটা 5 তারিখ সকাল 7টায় দেওয়া।